খুব একটা ইজি নয় একটা মেয়ের কাছে। তো আমি এই হোটেলে যখন প্রথম আসি একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, এখানকারই একজন স্টাফ, উনি বলছেন এটা কি আপনাদের কোন কোম্পানির প্রোগ্রাম? বলে স্মার্ট ভ্যালু আছে। স্মার্ট ভ্যালুর প্রোগ্রাম? বলে হ্যাঁ। বলছে আপনি একটু কি সিনিয়র আছেন? বলে না না সেরকম কিছু ব্যাপার। মানে তো কত মাস? আমি বলি প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর একই কোম্পানি, বিশাল বড় ব্যাপার। মানে এই যে ব্যাপারটা সত্যি বলছে স্মার্ট ভ্যালুর মতো মানে কোম্পানি বলেই সম্ভব যে আমার মতন মেয়ে করতে পেরেছে। তো আমি এইটুকু কথা বলবো, দেখুন প্রথম দিন যখন আমি জয়েন করেছিলাম বাড়িতে বাবা গরিব তো ছিল, কিন্তু আমার চারপাশের মানুষজন খুব একটা গরিব ছিল এরকম ব্যাপার নয়, যে কিছুই দেখিনি কিছুই বুঝিনি, যে জয়েন করে গেছে এরকম ব্যাপার ছিল না। সব কিছু জানতাম, সব কিছু বুঝতাম, কিন্তু একটা জিনিস মাথায় ছিল যে পড়াশুনো করলে ভালো কেরিয়ার হবে। বাট এই পড়াশুনো করার জায়গাটা আমার ছিল না। আমার বাড়িতে সবাই এডুকেটেড, বাট আমার বাবা আমাকে সেই সঠিক যে শিক্ষাটা দেবে, কোথায় গেলে ভালো করে শিখতে পারবো, সেই জায়গাটা আমার বাবার কাছে ছিল না, বাবা বলে দিতে পারবে। তার জন্য বিনা দিশাতে আমি ছুটে যাচ্ছিলাম, জিওগ্রাফি অনার্স নিয়ে অ্যাডমিশন করি। কেন জিওগ্রাফি নেওয়া? তারও একটা কারণ রয়েছে। আমার মাসির ছেলে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতো, ওর সমস্ত বই আমি পেয়ে যাবো, তার জন্য বইয়ের পয়সা লাগবে না। আর প্লাস টিউশনের খরচা কিছুটা বেঁচে যাবে, ও আমাকে দেখিয়ে দেবে। এই ভেবে জিওগ্রাফি অনার্স নিয়ে আমি অ্যাডমিশন করেছিলাম। ও বিএডও করেছে, ওর সূত্র ধরে আমি ওটাও করে ফেলবো। কিন্তু যখন আলটিমেট মার্কেটে নামলাম, পড়াশুনো করতে নামলাম, তখন বুঝতে পারলাম আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আর জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হচ্ছে সবকিছু ইংলিশ, খুব একটা পারছি না, কি করবো? অ্যাকচুয়ালি সত্যি কথা আমি বলছি, তো খুব একটা পারছি না, কি করব? বাড়িতে বলে এসছি কিছুই পড়াশোনা থেকেই করবো, তো দেখতে পাচ্ছি না এখানে ভবিষ্যৎটা। আমি তো নিজেই বুঝতে পারছি রেজাল্ট কি হতে পারে। তো ইংলিশ নিয়ে পড়াশোনা কি করে করব? তো বাড়ি থেকে টাকা পয়সা চাইতেও পারছি না খুব একটা, ভালো যে টিউশন নেব, তো কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। আমার বাবাকে যদি আমি কখনো বলি, বাবাকে কোনো টাকা চাইনি আমি 12 থেকে, জীবনে কোনোদিন 11 থেকে কোনোদিন বাবার কাছে টাকা চাইনি। মাকে বলতাম, খুব কম পয়সা দিত, মাকে যে বলবো 500 থেকে 1000 দাও, ওই কথাটা বলতে আমার লজ্জা করতো। তার জন্য আমি জীবনে বাবা মার কাছে পয়সা খুব একটা চাইতাম না। আমি চাইতাম যে নিজে যদি কিছু করে কিছু করা যায়, তার জন্য আমি টিউশনও পড়াতাম। তো এখানে টিউশন কোথায় খুঁজে পাবো? কিছুই নয়। সুশান্ত স্যার একাধিকবার আমাকে ইনভাইট করার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোদিন ইনভাইট হইনি। হঠাৎ করে মায়ের সঙ্গে কথা বলছিলাম টাকার ব্যাপারে, মা বলছে টাকা হবে না, সব কিছু গুছিয়ে নিয়ে ঘর চলে আসো, পড়তে আর হবে না। তো সেই সময় সুশান্ত দা আমাকে ফোন করে, আমি বললাম ঠিক আছে, তুমি যে কাজের কথা বলছিলে আমাকে হবে, বলে তাহলে তুমি আসো 5টা 5:30টার সময়, এরকম শীতকাল, একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমাকে ফর্ম ফিল আপ করতে ডাকে। আমি ফর্ম ফিল আপ করি রাজার গড়ে বসে, হ্যাঁ রাজার ঘরে বসে ফর্ম ফিল আপ করি। সেদিন আমার মাথা থেকে বেরিয়ে যায় যে রাজার ঘরে বসেও কোনো ফর্ম ফিল আপ হয়, এটা কি কাজ? এত কিছু ভাবিনি, কারণ কাজটা খুব দরকার ছিল। তো অ্যাডমিশন করলাম, অ্যাডমিশনের টাকাও পর্যন্ত আমার বাড়িতে দেয়নি। আজকে স্মার্ট ভ্যালুতে 8 বছর হতে যায় আমার। স্মার্ট ভ্যালুতে আমি কাজ করছি, সিঙ্গেল 1 পয়সা, 1 টাকা ছেড়ে দিন, 1 পয়সা আমি আমার বাবা মার নিই। স্মার্ট ভ্যালু করতে গেলে বাবার প্রচুর টাকা থাকতে হবে, খুব ভালো ব্যাকগ্রাউন্ড হতে হবে, ওরকম কোনো ব্যাপার না। স্মার্ট ভ্যালু করতে গেলে অনেকে বললো না টাকা সাপোর্ট লাগে, বাবা টাকা দিয়েছি জয়েন করে গেছি, মার গয়না ছিল বিক্রি করে জয়েন করে গেছি। আমাকে সিঙ্গেল 1 টাকা জয়েন করার জন্যও দেয়নি। বাবা মার কাছে টাকা ছিল না, ভুল কথা, আমি নিজের 25,000 টাকা মাকে রাখতে দিয়েছিলাম, কিন্তু ওই টাকাটাও আমি চাইনি, কারণ আত্মসম্মান বোধ ছিল, তো ওই টাকাটাও আমি চেয়ে নেবো না। কি করেছিলাম? নিজে অ্যারেঞ্জ করেছিলাম, ওর কাছ থেকে বন্ধুদেরকে বলেছিলাম, কিন্তু কেউ দেয়নি। ওর কাছ থেকে অ্যারেঞ্জ করে প্রজেক্টে অ্যাডমিশন করেছিলাম। অ্যাডমিশনের পরে কন্টিনিউ কাজ করেছি, বেসিক ট্রেনিং হলো। বেসিক ট্রেনিং হওয়ার পরে আমি প্রথম ওই 2টো গোল দেখে আমার খুব ভালো লেগেছিল, ইন্টারেস্ট লেগেছিল। এই 2টো গোল দেখে যে 2টো লোককে জয়েন করালেই হয়ে যাবে ব্যাপারটা, আর কিছু করতে হবে না, কি ইজি ব্যাপার। কিন্তু ওই 2টো ব্যাপারটা যে এতটা চাপ হবে, 9 মাস পেমেন্ট পাবো না ভাবতে পারিনি। 2টোর গোলটা 9 মাসে পেমেন্ট পাবো না, আমি এটা ভাবতে পারিনি। তো জয়েন করে গেছিলাম। একবার যেহেতু জয়েন করেছি, বললাম না প্রথমে আত্মসম্মান ছিল, বাড়িতে বলে দিয়েছি কিছু করে তো দেখাবো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ছেলের সঙ্গে একটা মেয়ে যখন গ্রামের সব থেকে ভালো মেয়ে, স্কুলের সব থেকে ভালো মেয়ে, পড়াশোনায় ভালো, একটা রেসপেক্ট রয়েছে, মামার টিচার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, পাড়ায় রেসপেক্ট রয়েছে, একটা যে টাউন ছোট্ট মতন শহর টাইপের একটা মামা বাড়ির জায়গা, ওইখানে এক নামে মামাকে চিনে। আমার বাড়ির নামও যদি প্রায় 4-5 কিলোমিটার যদি বলো, সেখানেও চেনে। ওই জায়গা থেকে যখন একটা ছেলের সঙ্গে আমি ঘুরছি, সবার কাছে ইনপুট যাচ্ছে যে প্রণবিতা না কোন একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর সবাই আমাকে এটা খারাপ চোখে দেখছে। আর যে মেয়েটার কাছে তার
মানে সম্মানটাই সব কিছু ছিল, আস্তে আস্তে কি হলো, সম্মানটা তার কাছে খারাপ হয়ে গেল, মানে ওই জায়গাটা আঘাত পেল। আমি কি করলাম যে ছেড়ে দিতে পারতাম, কিন্তু ছাড়িনি, যে এখানে আমার সম্মানটা গেছে, আমি এখান থেকে সম্মানটা অর্জন করব এই ভেবে বাইরে থেকে, মানে ঘর থেকে বাইরে চলে আসলাম। মাকে প্রথম দিন বললাম বেশি দূর নয়, সোনারপুর যাবো। সোনারপুর আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, 2 ঘন্টা রাস্তা ট্রেনে করে সোনারপুর যাবো, এই ভেবে আমি সোনারপুরে থাকবো বলে চলে আসি। কিন্তু আমার মা জানতো না, আমি প্রায় 1 বছর ধরে, আমার বাবা মা কেউ জানতো না যে আমি মিদনাপুরে থাকি, 1 বছর বাড়ি যাইনি। আর এখানে সবাই সব সৎ লোক আছে, সব সত্যি বলে, আর শুধু স্মার্ট ভ্যালুর জন্য সৎ, অন্য ক্ষেত্রে অন্য কারোর সাথে হলে তখন বলে না না ওটা একটা ক্লাসের বন্ধুই ছিল। 1 বছর বাড়ি যায়নি, আর আমার মা জানতে পারো, কারণ আমার মায়ের হচ্ছে ইচ্ছা থাকলেই সব হয়। আর আমি যখন স্মার্ট ভ্যালুটা করতে আসি, আমার মা খুব অসুস্থ, মায়ের এতটাই শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়ে যায়। ওই অবস্থায় আমার সিনিয়র আমাকে এই কথাটা বললো, আজকে তোর মা অসুস্থ। আমার ভাইরা খুব ছোট তখন, একজন ক্লাস 4-এ পড়ে আর একজন ক্লাস 8-এ পড়ে, একদম বাচ্চা বাচ্চা, কিছুই জানে না। বাবা হচ্ছে একা, বাবা অসুস্থ, 2টো পানের বরজ রয়েছে, পানের কাজ করতে হয়। আমি বেশি কিছু না করতে পারলেও রান্নাবান্নাটা করতাম। তো যখন হচ্ছে ছেড়ে আসবো, আমি বলছি আমি যদি এই মুহূর্তে ছেড়ে যাই, বাবা মাকে দেখবে কে? বলে আজকে তুই মেয়ে যদি বিয়ে হয়ে যায়, বলে তারপরেও আমি আসবো, তুই যদি মরে যাস। তখন আমি ভাবলাম সত্যিই তো বলছে, আজকে যদি আমি মরে যাই, আমার ভাই একজন আমার পরে যে রয়েছে সে মারা গেছে, আমার পরের যে ভাই সে মারা গেছে, বলছে না আমাকে এরকম বলছে, তোর যে ভাইটা মারা গেছে সে কি আর ফেরত আসতে পারবে, তার জায়গাটা কি পূরণ হয়নি? আমি বললাম হ্যাঁ। বলে আজকে যদি তোর কিছু হয়ে যায়, তোর হচ্ছে তোর বাড়ি, তাহলে তোর জায়গাটা কি পূরণ হবে না? আমি বলি হ্যাঁ হয়ে যাবে, বাট তুই যদি এখানে কিছু না করিস, তোর জায়গাটা কোনোদিন চেঞ্জ হবে, তোর ফ্যামিলি জায়গাটা কোনো চেঞ্জ হবে? আমি এই ভেবে 5 বছর বাইরে থাকবো, জিন্দেগি চেঞ্জ করবো, তার জন্য হচ্ছে বাইরে চলে আসি। বাড়ির লোক জানতোই না, হঠাৎ করে জানতে পারলো কেন? আমার মা বলছে আমি হচ্ছে ডাক্তারের কাছে যাবো, কলকাতার একটা হচ্ছে নাইটিঙ্গেল হসপিটাল, নামকরা একটা হসপিটাল। আমার মা হচ্ছে নাইটিঙ্গেল হসপিটালে হচ্ছে ডক্টরের কাছে এসেছিলেন, ওখানে সেলিব্রিটিদের হচ্ছে মায়েরা ডাক্তার একটা দেখায় আর কি, হ্যাঁ ওখানে হচ্ছে এসেছিলেন। তো মা বলছে ওরকম একটা ডাক্তারের হচ্ছে সত্যি সত্যি হয় দাদা, আমি নিজে চোখে দেখেছি। তো ওইখানে হচ্ছে ডাক্তার কাছে নিয়ে আসবো, মা বলছে তাহলে হচ্ছে তুই একটু স্টেশনের কাছে আসবি আমাদের সঙ্গে, তাহলে সোনারপুর থেকে উঠে ডাক্তারের কাছে যাবি। আমি তখন তার বলার কিছু অপশন নেই, কি বলবো, ওকে সত্যিই বলতে হবে। যে আমি বললাম তাহলে আমি তো হচ্ছে মা একটা কথা বলবো, ওখানে থাকি না, আমি থাকি মিদনাপুরে। তুই মিথ্যে কথা কেন বললি আমাদেরকে? কিছুদিন আগে তো তুই মিথ্যে কথা কেন বললি আমাদেরকে? তারপরে হচ্ছে অনেক ঘটনা হয়েছে, আমি তারপরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। তো জীবনে একটা জিনিস এখান থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম, দেখুন স্মার্ট ভ্যালু যদি করতে হয় না, কোনো কিছু আপনার কাছে বাধা হতে পারে না। জীবনে ভালোবাসতে হবে। আর এই ওয়ার্কশপ থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট তো আমি করেছি, ভালোবাসার কারণ হয় না। আমি তো অনেক কিছু জীবনে অ্যাচিভমেন্ট করেছি। জীবনে আমার বাড়িতে একটা ছোট্ট মগ থেকে শুরু করে আমার বিছানার চাদর পর্যন্ত চেঞ্জ করেছি। খাওয়ার টেবিল মাকে কিনে দিয়েছে, আমার মা নিচে বসে খেতে পারে না বলে। বাবার জীবনে অনেক স্বপ্ন পূরণ করছি। কালকে আমার বাবা বলছে আমি দীঘা যাবো। আরেকটা কথা বল, সবাই স্কুটি বাইক বেচে সেকেন্ড নেয়, কিন্তু আমি বেচিনি, ঘরকে গিফট করেছি, সোনা কিনছি। এটাও একটা প্রজেক্ট, এটাও একটা বয়। এখনকার দিনে লোকেরা প্রথমটা দিয়ে প্রথমটা আমাকে বলেছিল যে প্রথমটা দিয়ে হচ্ছে সেকেন্ডটা নিয়ে, আমি বলেছিলাম প্রথমটা আমি কোনো মতেই দেবো না, প্রথমটা আমি কোনো মতে দেবো না, কারণ আমার ফার্স্ট ইমোশন, আমি ওটাকে কোনো মতেই দেবো না। যেমন এমন আগে আপনাদেরকে বলে রাখি, আমার কেনা ফার্স্ট ফোন পর্যন্ত আজও আমার বাড়িতে রয়েছে, এটা আমার বাড়িতে ইউজ করে রিয়েলমি ফোন, আজও আমার বাড়িতে রয়েছে, আমি আজও পর্যন্ত ওটাকে বিক্রি করতে দিই আমার কাছে রয়েছে। কারণ ওটা আমার হচ্ছে মানে একদম হচ্ছে মানে দিলের কাছে, মানে জীবনে স্মার্ট ভ্যালু থেকে ফার্স্ট রোজগার করে কেনা, ওটা আমি কখনো হচ্ছে কাউকে দিতে পারি না। তো সেই জায়গা থেকে অ্যাচিভমেন্ট তো অনেক কিছু করেছি, কিন্তু আমি পিছিয়ে থাকার কারণ প্রথম 3 বছর খুব এগিয়েছিলাম, আপলাইনটা খুব এনকারেজ করেছিল, এগিয়েও ছিলাম,
হয় না যে মাথা একটু পেকে যায়। আমি কথা খুব হচ্ছে কম শুনতাম। কেন কম শুনতাম? আমি পড়াশোনায় মোটামুটি একটু ভালো ছিলাম, তারপরে হচ্ছে বাড়িতে মোটামুটি হচ্ছে একটু ছিল, তো সেই জায়গা থেকে পাড়ার মধ্যে স্ট্যান্ডার্ড, তো সেই জায়গা থেকে মানে আমাকে কেউ কিছু বলবে আমার ইগো হচ্ছে প্রচুর ছিল। কারণ কখনো কারোর কাছে আমি মানে কথাটা শুনি, কেউ কখনো আমাকে ছোট করে কথা বলেনি। স্মার্ট ভ্যালুতে এসে কেউ আমাকে ছোট করে কথা বলবে আর আমার ইগো হার্ট করে কথা বলে, এটা আমি নিতেই পারতাম না। তার জন্য আমি মুখে মুখে অনেকবার কথা বলেছি, তর্কও করেছি, তুমি ভুল আমি ঠিক, এটা প্রুভ করার চেষ্টা করি। বড় লেভেল, ছোট লেভেলে শুনতাম। তো তুমি ভুল আমি ঠিক, এটা বলার চেষ্টা করেছি একাধিকবার। তো আমি এখানে আজকে কিছু লোককে দেখলাম, দাদা আমি বলছি, এখানে আমি এখানে আজকে অনেককেই দেখলাম যে হচ্ছে যারা পিছনে বসে রয়েছে, সামনে বসে রয়েছে, তাদের মধ্যে যে কোনো হচ্ছে চার্মিং ব্যাপারটা নেই। প্রথমত স্মার্ট ভ্যালু করতে গেলে চার্মিংও হতে হবে। আপনার ভেতরে যদি এই বাচ্চা মানুষ ব্যাপারটা না থাকে, আপনি স্মার্ট ভ্যালু করতে পারবেন না। যদি আপনি বড় হয়ে যান, স্মার্ট ভ্যালু আপনাদের কোনোদিনও সম্ভব না। আমি প্রচুর বুঝে গেছিলাম স্মার্ট ভ্যালুতে জয়েন করার পরে, যখন ডান্স করতো সবাই না করবো না, ভালো লাগতো ব্যাপারটা। আমার নিজের মনে দেখুন কেমন লাগে, আজকে নিজের থেকে আমি ডান্স করছিলাম, আমার অ্যাসোসিয়েট গুলো দেখে আসছে। আমি তো দিদি হয়ে গেছি, মনে চলে অনেক। আপনাকে খুব ওপেন হতে হবে। আপনি বাইরে, হলের বাইরে, স্টেজের বাইরে আপনি খুব পারদর্শী, আপনি সব পারেন। আপনার অ্যাসোসিয়েটের কাছে আপনি গলাবাজি করে কথা বলতে পারেন, আমি হ্যান্ড করেন না তেন করেন। যদি দম থাকে স্টেজে এসে কথা বলুন অঞ্জন স্যারের সামনে, কারো কথা বলার দম নেই, তার মানে আপনি কোনো কিছুতেই ঠিক নয়। এই জায়গাটাকে ঠিক করবো। আমি এরকম ছিলাম, আমি দেখলাম যে আমি এরকম থাকার পরে আমার কি চেঞ্জ, যারা ওই জায়গাটাকে ফার্স্ট করার চেষ্টা করে তারা কি হয়েছে। ঈশিতা মুখার্জি আমার খুব খারাপ লাগে যখন বারবার বলে, সাবানা আজমি যখন খুব বলে আমার খুব খারাপ লাগে। কিন্তু ওরা এগোনোর পিছনে কারণ কি, ওরা কিছু হলেই বলতো আমি স্টেজে ওঠার চেষ্টা করতাম, সবার সামনে আসার চেষ্টা করতাম, বাট আমি লুকিয়ে থাকার চেষ্টা করতাম। আপনার পিছনটা ঠিক এরকম করে থাকতাম, এরকম করে, যারা আমাকে কেউ না দেখতে পায়, যাদের আমাকে কেউ স্টেজে তোলে। এটা করলে জীবনে আপনার নাম হবে না, আর আপনি কখনো স্টেজে আসতে পারবেন না, আপনার ব্যবসাও হবে না। আপনাকে স্টেজে আসতে হবে, আপনাকে ওপেন হতে হবে, আপনাকে নিজেকে নিজের কাছে হচ্ছে ক্লিয়ার হতে হবে। আপনাকে আয়নার মতো পুরো হচ্ছে যেন দেখা যায় সেরকম হতে হবে। আপনার আপলাইনের কাছে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, দেন আপনি বিজনেসটা করতে পারেন, নাহলে কিন্তু করতে পারবেন না। এখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে এই স্টেজে আমি হচ্ছে প্রায় 2 বছর আগে হয়তো বলার সুযোগ পেয়েছিলাম, তারপরে আর অনেকদিন হলো বলার সুযোগ পাইনি। নেক্সট এই বলার সুযোগটা পেয়েছি, কারণ 2 বছর আমার হচ্ছে অনেক জায়গাটা খারাপ আমি নিজে করে ফেলেছিলাম, কেউ আমার এর জন্য দায়ী ছিল না, আমি নিজেই দায়ী ছিলাম। আজকের কিছু হয়তো করতে পেরেছি, তার জন্য আমার আপলাইনটা আমাকে বলার সুযোগ দিয়েছে। তো আমি বলবো আপনাদেরকে, দেখুন যাই হয়ে যাক মাটিতে পাটা রাখুন। আপনার ব্যয়টা মাটি থেকেই হয়েছে, আপনি নিচ থেকে উঠেছেন। আপনি হট করে স্মার্ট ভ্যালু এত বড় হয়ে পড়েননি, আপনি হচ্ছে হট করে আপনার কাছে বড় ফোন আসেনি, হট করে 2টো বাইক আসেনি, কিচ্ছু আসেনি। আপনি প্রথম দিন যেই মানুষটা ছিলেন, আজও যদি সেই মানুষটা হয়ে আপনার পায়ের কাছে থেকে আপনি শুনতে পারেন, আমি বলবো আপনি বড় লেভেল মারতে পারেন, নাহলে কখনো বড় লেভেল মারতে পারবেন না। আর নেক্সট যদি কথা বলি, বলার তো অনেক কিছু রয়েছে, অনেক বছর বলি, তার জন্য অনেক কিছু বলার রয়েছে, তো বলতে পারছি না, সময় অনেক কম রয়েছে। তো নেক্সট যদি বলি, নেক্সট আমি 2026 সালের জুনের 26 তারিখে গাড়ি কিনবো, টাটা নেক্সন। তো ছাদ খোলা গাড়ি নিচ্ছি, ছাদ খোলা গাড়ি নেবো আমি, টাটা নেক্সন। তো জীবনের স্বপ্ন ছিল, আমার মায়ের স্বপ্ন ছিল, শুধু আমার নয়, আমার মায়ের স্বপ্ন ছিল 2026 জুন মাসের 26 তারিখে। জুন মাসের 26 এর পরে কিন্তু ছাদগুলো দেখতে হবে। একদম। তো এই মাসের টার্গেট আমি হচ্ছে 50,000 টাকা রোজগার করবো এই মাসে। আর হচ্ছে মাত্র বাকি রয়েছে 12 দিন বাকি রয়েছে, ঠিক আছে। তো আমি এখনো পর্যন্ত যা হয়েছে আমি বললাম না, এর পরে হচ্ছে আমার হচ্ছে বাকি 50,000 টাকা কমপ্লিটটা করবো। তো আমি প্রত্যেকটা এই মাসে টোটাল 50,000, তো 7 লাখ রোজগার করবো। তো আমি এটা মনে করি আমার কাছে প্রাউড, কিন্তু আমার বোন নার্সের চাকরি করে 30,000 টাকা করে পায়, আমাকে বারবার হাত দেখিয়ে বলে দেখ 30,000 টাকা পায়।
আমার মা বলছে বিয়ে করে আমি যতদিন না পর্যন্ত ওর মতন গয়না করতে হবে ততদিন আমি বিয়ে করবো না। ওর বাবা আমি আগে থেকে বলবো ও প্যাদাসি আমির হয়, ও প্রথম মানে জন্মগ্রহণ করেছে আমির ভাবে, মানে আমার জেঠুর হচ্ছে এ ছিল ওই বাসের ব্যবসা ছিল, তো ও জন্মগ্রহণ করছে এত বড় লোক হয়েও আজকে ওর হচ্ছে পড়াশোনা করিয়েছে, ওর বাবা হচ্ছে টাকা খরচা করে, আমার বাবা হচ্ছে 1 টাকা খরচা করেনি। তারপরেও আমি স্মার্টফোন থেকে ওর থেকে বেশি গয়না করে বিয়ে করবো, তবে আমি স্মার্টফোন করছি, নাহলে করিনি। ও বলে দিয়েছি একটা জিনিস, তো দেখুন একটা জিনিস, ব্যবসা করুন মন থেকে করুন, ভালোবেসে করুন, কারোর জন্য করবেন না। কোনো অফলাইন কোনো অ্যাসোসিয়েট আপনার ব্যবসাকে খারাপ করতে পারে না, আপনার স্বপ্নকে হচ্ছে ছোট করতে পারে না। আর এরা প্রচুর লোক আসলে আপনার জীবনে, সে হচ্ছে আপনার জীবনটা দুদিনের জন্য হচ্ছে চেঁখে চলে যাবে, বাট আপনার জীবনটা আপনারই, আপনাকে ওই জীবনটা গোছাতে হবে। এলোমেলো করার জন্য প্রচুর লোক, গোছানো আপনাকে, গোছাতে আপনাকে হবে।